তো ওদের বাসাটা কিরকম আপনার এল সিস্টেমের, বাসার একটা কোণে আপনার একটা বড় একটা আম গাছ ছিল। তো একদিন হঠাৎ করে আমার ফ্রেন্ড সার্কেলরা বলতেছে আমগুলা খাবো। তো গাছে উঠি, 7 ফিটের মতো হবে ওয়ালটা। তো ওয়াল বেয়ে উঠি রাস্তার থেকে, আম চুরি করবো কি, হঠাৎ করে আমার চোখ চলে গেছে আপনার, ও যে ঘর থেকে বের হইতেছে ওইখানে আমার চোখ পড়ে গেছে। এই জিনিসটা আবার ওর বাবা দেখে ফেলছে। আমি তখন ওর জন্য গাছে উঠছি। দুঃখজনক আমি আম আর চুরি করতে পারি না। এই যে কথা শুরু হলো SMS, তখন কি নিয়ে কথা হচ্ছে? তো তখন আপনার মনে করেন দেখা, ওকে জিজ্ঞাসা করতাম তোমাকে আমি ফলো করছি, তোমাকে এরকম ভালো লাগে এটা সেটা, তো ও আমাকে আপনার জানায় নাই। পরে ওরে জোর করি তুমি বাসায় বলো আমাদের ব্যাপারটা। প্রায় 3 বছর রিলেশন হয়ে গেছে, মানে ও বলতেছে কয় এটা সম্ভব না। চিন্তা করলাম কি ওর ভাইয়ের সাথে আমি দেখা করবো। আমি কই ভাইয়া হয়তো আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি, আর আপনার বোনের সাথে আমার একটা সম্পর্ক আছে, ভালোবাসে, ওরে বিয়ে করতে চাই। তো এইভাবে বলছি, উনিও হতবাক হয়ে গেছে, কি বলে। আমি আবার ডাইনিং ভাবে তাকাইতেছি কেউ আসে কিনা। ঠিক আছে, যদি প্রেম ভালোবাসা যদি কেউ রিয়েল ভাবে করতে চায়, এটার ভিতরে নেগেটিভ কোনো কিছু রাখা যাবে না, আর মিথ্যা কখনো আসা যাবে না। অনেক দিন হয়েছে কোনো ভালো প্রেমের গল্প শুনি না ভাই। চারদিকে খালি ধোকাবাজি, চারদিকে খালি সুগার ড্যাডি, চারদিকে খালি কে কাকে কেমনে চিট করবে, কে কাকে ডাম্প করবে, এই গল্প শুনতে শুনতে বিরক্ত। মানে আপনারে দেখে আপনারে পাই আমার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো কিছু শুনতে যাচ্ছি। অ্যাকচুয়ালি মানে আম আমার চুরি থেকে প্রেম, প্রেম থেকে বিয়ে, এই গল্পটা শুরু থেকে আসে আপনার। তো সময়টা আপনার 2017 সালের শেষের দিকে। বয়স কত তখন? আমার রিয়েল হইলো আপনার 27। তখন 27? না না না, এখন তখন বর্তমানে তখন তখন কত হবে আপনার 18। সদ্য যুবক। হ্যাঁ। ওকে। তো আমি বড় হয়েছি পুরান ঢাকায়, হ্যাঁ। আমার জন্ম পুরান ঢাকায়। তো 2011 সালে আমার দাদা মারা যায়। আচ্ছা। তো তারপর থেকে আমার দাদির কাছে আমি চলে আসি বাবার বাসার থেকে। তো আমাকে নতুন একটা স্কুলে ভর্তি করে দেয়, ওটা বাদশা ফয়সাল। তো ওইখান থেকে ভর্তি হওয়ার পরে আমার স্কুলটা কিং খালিদের উল্টা পাশেই। হ্যাঁ। তো আমার এর আগে ওরকম কোনো বন্ধু ছিল না। ওকে। ঠিক আছে, মানে হাতে গোনা 2-1 জন। তো যখন আমি বাদশা ফয়সালে ভর্তি হই, তো ওইভাবে আপনার মনে করেন ফ্রেন্ড সার্কেল বাড়ে। আর তার আগে আমি বাসার থেকে আপনার ওরকম বের হয়ে আড্ডা টাড্ডা চলতো না, শুধুমাত্র ক্রিকেট খেলতাম। তো ওইখান থেকেই শুরু আমার ওই ফ্রেন্ড সার্কেলগুলো এখনও আছে বর্তমানে। তো 2017 সাল থেকে মানে আমার লাভ স্টোরিটা শুরু। এর আগে আমি একটা মেয়ের সাথে আমার রিলেশন ছিল, তো সেখানে একটা যে কারণে একটা বিক্রি হয়ে যায়। তো তারপরে যখন আমি 2017 সালে আদাবরে 2 নম্বরে আমার দাদির বাসা, তো 3 নম্বরে আমি আড্ডা দিতাম। ওদের বাসাটাও 3 নম্বরে শুরুতে, আর আমি আড্ডা দিতাম শেষের দিকে। আর এমনি টুকটাক দেখা যেত আমার কিছু ফ্রেন্ড সার্কেল রাজনীতি করতো, তো ওইটা আবার ওর পছন্দ ছিল না। ও ফলো করতো, আমিও ফলো করতাম। তো তখন আপনার মনে করেন 2017 সালে যখন জ্যৈষ্ঠ মাস আসে, তো ওদের বাসাটা কিরকম আপনার এল সিস্টেমের বাসাটা। তো এখানে আপনার মনে করেন, আর বাসার একটা কোণে আপনার একটা বড় একটা আম গাছ ছিল, রোড থেকে ঢুকলেই মানে দেখা যায়। তো একদিন হঠাৎ করে আমার ফ্রেন্ড সার্কেলরা বলতেছে এই আমগুলা খাবো। তো রাত্র তখন 7টা, সন্ধ্যা 7টা 7:30 বাজবে। তো এখন চিন্তা করলাম, আর আমার একটা বদ অভ্যাস আছে, আমার এলাকা তো আমাদের বাড়ি হলো মূল হোম ডিস্ট্রিক্ট আমার হলো কেরানীগঞ্জে। তো এলাকার দেখা যায় আপনার দুষ্টু করলে যা হয়, দেখা যায় কারো হাঁস মুরগি বা কারো গাছের ডাব এটা সেটা চুরি করে খাওয়া। তো আবার আমার গাছে উঠার আবার একটা বদ অভ্যাস আছে। তো আমার ফ্রেন্ডরা বলতেছে এরকম এরকম বাবা, তো আমি বললাম কি তাহলে আমি পারতে পারবো, সমস্যা নেই। তো তখন আপনার মনে করেন ওই কেরানীগঞ্জ থেকে আদাবরে চুরি করতে আসা। না, তখন আদা বড়ও থাকা হয়। ওকে। তো পরে লাস্টে আপনার মনে করেন যেই কাজ, তো গাছে উঠি, তো ওয়াল বেয়ে আপনার 7 ফিটের মতো হবে ওয়ালটা। তো ওয়াল বেয়ে উঠি রাস্তার থেকে। তো উঠার পরে আপনার আম চুরি করবো কি, হঠাৎ করে আমার চোখ চলে গেছে আপনার ওদের ও যে ঘর থেকে বের হইতেছে ওইখানে আমার চোখ পড়ে গেছে। তো পরে আমার বন্ধুরা বলতেছে কি হইলো, আম পাড়তেছিস না কেন? আমি কই 1 মিনিট দাঁড়া, আমি একটা জিনিস দেখতেছি। তো এই 1 মিনিট দেখতে দেখতে তো
তখন খালি উনি কি অতটুক করতেছিল? ও মানে ঘরে থেকে বের হয়েছে সম্ভবত মনে হয় ওয়াশরুমে বা এমনি কোথাও রান্নাঘরে যাবে, কারণ ওদের এই রান্নাঘরগুলো আর ওয়াশরুমগুলো হলো বাসার থেকে বাইরে, Okay. এই 10-15 কদম দূর এরকম। হুম। তো দেখে না মানে ও ওরকম আছে না আপনার মনে করেন খুব চেহারা খুব হাইফাই বা খুব ফর্সা এরকম কিছু না, ও শ্যামলা কিন্তু চেহারা কাটিংটা খুব ভালো। আর সবচেয়ে বড় জিনিস হলো ওর চেহারার ভিতরে একটা মায়াবী ভাব আছে। হুম। তো আপনিও দেখতে অনেক সুন্দর, হ্যাঁ, তো মাশাআল্লাহ। ওইটা দেখার পরে আমার খুব ভালো লাগছে। হুম। তো কখনো বলতে পারিনি। তো এরকম দেখা যেত বাসায় আশপাশে দিয়ে যাইতো, আর সবচেয়ে বড় জিনিস হলো কোচিং করতো, কোচিং করাইতে যেত। তো তো ওই আমার এই বন্ধু বান্ধব আমরা যখন আড্ডা দিতাম, তো ওইটার পাশ দিয়ে আপনি মনে করেন বাসায় যাইতো কোচিং শেষ হলে 8টা 8:30টার দিকে। তো এরকম দেখতে 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 আপনার মনে করেন খুব ভাল লাগে। তো বলতে পারি না কখনো। তো আমার ফ্রেন্ডদের সাথে আমি শেয়ার করতাম। তো শেয়ার করার পরে আমার একটা ফ্রেন্ড আমার খুব হেল্প করছে। তো ও বলছে কয় আচ্ছা আমি বলে দিব, আমি যদি বলতে পারিস তাহলে আমার জন্য উপকার হয়। তো ওই সময়টা আমাদের মানে এরকম 17 সালটা শেষের দিকে শেষ হয়ে যেত। তো 18 সালে আমার, আর এখানে সবচেয়ে বড় একটা জিনিস হলো মে মাসটা আমার জন্য খুব লাকি। হুম। আমার ওর সাথে রিলেশন হয়েছে, মানে প্রপোজ করি মে মাসে, আমার বিয়ে হয় মে মাসে, আমার জন্মদিন মে মাসে, আমার ইভেন্ট আমার এই বছর আমার মে মাসের 9 তারিখ আমার মেয়ে হয়। আরে বাপরে, ঠিক আছে, মেয়েতে মেয়ে! হ্যাঁ ঠিক আছে। তো মে মাসটা আমি খুব লাকি মনে করি। মাশাআল্লাহ। তো তখন কি করব, তখন আপনার মে মাসে যখন শুরু হয় তো এই এপ্রিলের দিকে আমাদের ক্যানিগঞ্জে বাসায় আমার বাবা বাড়ির কাজ ধরে। তো ওইটার সুবাদে আমি ক্যানিগঞ্জে যাই, প্রায় 1 মাস 1.5 মাস থাকি। তো আমার ফ্রেন্ডদের সাথে কোনো আড্ডা হয় না। ওই যে আপনি যে গাছে উঠলেন, উপরে দেখলেন তাকে, তারপরে কি তখন কথা হয়েছিল না, না সে না দেখে না নেই? না না না, তার সাথে আর কোনো কথাও হয় সে না। কি দেখছে যে আপনি আম না গাছে? না না। তো ওকে। এই জিনিসটা আবার ওর বাবা দেখে ফেলছে, আমি তখন আম চুরি করার জন্য গাছে উঠছি। তো দুঃখজনক আমি আম ওর চুরি করতে পারি না, ঠিক আছে। তো বাপকে দাবড় দিছে? না না না, ওর বাবা মানে হুট করে মনে করেন লম্বা চড়া মানুষটা, এমনিও আমার শ্বশুর শাশুড়ি আমার সম্বন্ধী, ও প্রচুর লম্বা। হ্যাঁ। তো আমি প্রথম মানে অন্ধকারের ভিতরে তো দেখে আমি ভয় পেয়ে গেছি। আর যখন সামনে এসে ধমক দিছে, তো জিনিসটা কি করব, পরে আমি লাফ দিয়ে নেমে গেছি। তো আমার বন্ধু বান্ধব আমাকে খুব বকা দেয়। পচাইছে। হ্যাঁ, তার ভিতরে আবার পচাইছে, তখন ওরা জানে না, আমি পরে বলছি ওদেরকে। ওই রাস্তা দিয়ে যখন যাইতো আমি আড্ডা দিতাম যে জায়গাটায়, ওইখান থেকে পরে ওদেরকে একদিন শেয়ার করি। তো পরে লাস্টে আমার একটা ফ্রেন্ডকে আমি আবার ফোনে বলতাম ও কি এরকম রোড দিয়ে যায়। কয়, হ্যাঁ যায়। পরে আমি বললাম কি তাহলে একটা উপকার কর, আমার ওর নাম্বারটা আমার দরকার, তুই যদি দিতে পারোস। তখন আমার ফ্রেন্ড আমাকে বলে কি নাম্বার ম্যানেজ করে দিব, তবে সত্য একটা। আমি কি কোনো সত্য থাকতে পারবে না, আমার যদি ভাল লাগে তাহলে হবে। তখন ওরা বলে কি না, ট্রিট দিতে হবে। তো এমনভাবে করে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দিব, দেখি আগে নাম্বারটা ম্যানেজ হয় কিনা। তো আমার ওই ফ্রেন্ড একদিন কি 2 দিনের ভিতর নাম্বারটা ওর থেকে নিয়ে নেয়। তো আমি বলছি কি নাম্বার যেহেতু নিয়ে নিছিস নাম্বারটা আমাকে দে, আমি ট্রিট দিব, মোহাম্মদপুর আইসা। তো ওরা বলতেছে না আমরা আগে ট্রিট নিব তারপরে হলো তো নাম্বার দেব। আর সেই সময়টা দেখা যায় 17-18 জন ফ্রেন্ড সার্কেলে একসাথে আড্ডা দেওয়া খুব বড় একটা জিনিস। তো দেখা যেত আড্ডা দিতাম, কোথাও ঘুরতে যেতাম। এই পুরো গ্যাং একসাথে? হ্যাঁ, গ্যাং না মানে আড্ডা, একটা ফ্রেন্ড সার্কেল। দেখা যেত কেউ তখন আপনার জব করতো, কেউ স্টুডেন্ট। আর ওই সময়টা আমি আবার দেখা যেত আমার বাবার সাইটগুলো দেখাশোনা করতাম, আচ্ছা। ইলেকট্রিক হাউজিং এর এইগুলা। তো ওকে। ওই কাজ শেষ হয়ে যেত আমার বিকেল 5টার পরে, তখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যেতাম। তো সবচেয়ে বড় ছিল মানে ওই জায়গাটায় আমি স্মোক করতাম ওই জায়গায়। তো এই জিনিসটা, আরেকটা জিনিস হলো আমার 2-3টা ফ্রেন্ড মানে রাজনীতি করতো। দেখা যেত ওই কোনো সময় কোনো ইসে এলাকার ভিতরে কোনো জায়গায় একটা অনুষ্ঠান হইলে বা প্রোগ্রাম হইলে অমুক আসবে তমুক আসবে, তো ওরা যাইতো। তো আমার এই জিনিসটা আবার পছন্দ না, রাজনীতি জিনিসটা। তো ও মনে করতো কি আমিও রাজনীতি করি, হুম। ঠিক আছে, ওই ওদের সাথে চলাফেরা। তো পরে লাস্টে আমার ওই ফ্রেন্ডরা নাম্বারটা আমারে দেয় না। তো আমার খুব খারাপ লাগে। আর বেশি দূরও না, ক্যানিগঞ্জের থেকে আমার আদা ভরে আসতে সময়ও লাগে না। তো পরে চিন্তা করলাম দিবে না, আচ্ছা না দেখ, আমি যে। আমার নাম্বার আমি নিব ম্যানেজ করে। হ্যাঁ। তো আমি এলাকায় আসি, আসার পরে তখন মে মাসের মানে 5-6 তারিখ। তো এরকম দেখি আসে যায়, বোরকা টোরকা পরে যায়। তো
তো দেখা যেত ওরা দেখে মানে দূরের থেকে কেউ আমার সিগন্যাল দিল, মানে অনেকেই জানতো, তো তো ওরা সিগন্যাল দিত আসতেছে, তখনই দেখা যেত বিড়ি বা এমনি শার্টের কলার টলার গুলো চেঞ্জ করে ফেলি। তো এইভাবেই হইতো, তো এরকম যাইতো আসতোই করতো। তো ওইখানে আমি একটা মামার মুড়ি খাইতাম, ঠিক আছে। ও আবার কি করতো, ওই মামা আবার বিকেলবেলা ওই ওদের বাসার ওইখানে মুড়িটা নিয়ে দাঁড়ায় থাকতো, বিক্রি করতো, মুড়ি খাওয়াইতো। এই মুড়িওয়ালা মামা কিভাবে কিভাবে জানি চেনে গেছে ওকে। আমি ওরে পছন্দ করি। তখন ও আমার মানে ওই মামাটা বলতেছে যে এরকম এরকম, ইয়া মামা আমি সব কিছু জানি। আমি কই, তুই কোথার থেকে জানিস? ওর নাম হলো দুলাল। তোকে আমি জানি। তো পরে আমি কই, যাক আর কাউরে বলিস না, ঠিক আছে? কয় না এমনি, কয় ও তোমার ফ্রেন্ডরা তো এমনি বলা বলি করে। তো পরে লাস্টে আমার ওই ফ্রেন্ডটার নাম্বারটা দেয় না, আমি আর বেশি জোরাজোরিও করি না, তো চুপচাপ। তো এই এই পুরো জার্নির মধ্যে এখন পর্যন্ত একবারও কথা হয়নি তার সাথে? না না না, খালি দূর দূর সে। হ্যাঁ। তো মে মাসের 20 তারিখ হলো আমার জন্মদিন, ঠিক আছে। তো 8 তারিখ কি 9 তারিখ এরকম আপনার 8টা সাড়ে 8টার দিকে আপনার ও কোচিং করে মানে আসতেছে, আদা ও 3 নম্বর দিয়ে আপনার গলির ভিতর দিয়ে ও ওর বাসায় যাবে। তো ঢোকার সাথে সাথে এখন আমাকে একজন বললো এরকম এরকম তোমার নায়িকা আসতেছে। আমি কই, আমার নায়িকা? আচ্ছা ঠিক আছে। তো ওদিন আর ওই রোডটা আপনার কাউন্সিলরের অফিস, তো ওই জায়গাটা সব সময় আপনার হই হুল্লা বা মানুষজনের ভরা থাকতো। তো ওদিন আমারই মনে হয় ভাগ্যটা খুবই ভালো, তো ওরকম মানুষ ছিল না। খালি দুইটা আপনার চার দোকান ছিল, তো একটা মাঝখানে, একটা হলো আপনার মাথার দিকে। তো ও দুইটা ইসে চার দোকান যখন আপনার ক্রস করলো, তো ওই জায়গাটা আপনার মনে করেন লন্ড্রি আর হলো ফার্মেসি আছে। তো ওই জায়গায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে হঠাৎ করে আমি সামনে গেছি, যে আমি বলতেছি তোমার সাথে আমার কথা আছে। মানে ও ঘাবড়ায় গেছে। আর ওই সময়টা মানে পুরাই পাঙ্খু যেই জিনিসটা, ওই জিনিসটা ছিল সবার ভিতরে। তো আমার বলতেছে আপনি কে? আমাকে, আমি জাহিদুল হাসান আলিফ। কই, কি চান? আমি কই তোমার সাথে আমার কথা আছে। তো বলে কি বলেন? আমি কই তোমার এরকম ভাবে তো বলা যাবে না, অনেকক্ষণ সময় লাগবে, তো তোমার নাম্বারটা আমারে দাও। তো আমার বললো কি, নাম্বার তো অমুক একটা ভাইয়া আমার থেকে নাম্বারটা নিছিল, এ, বলছিল একটু দরকার টিউশনির ব্যাপারে কথা বলতে। তো মনে মনে আমি রাগ, যে আমি বললাম এক কারণে, আর ও বলতেছে টিউশনির জন্য। তো দেখি তো ব্যাপারটা, পরে আমি কই আচ্ছা ঠিক আছে আগে নাম্বারটা দাও। তো পরে ওর হাতে মোবাইল ছিল, তো আমি মোবাইলটা টান দিয়ে দিছি। তখন আমি আবার বাটন ফোন চালাইতাম। তো আমার নাম্বারটা উঠাইছি, ওই নাম্বারটা উঠানোর পরে আপনার আমার কল আসছে। তো পরে আমি বললাম কি আমি তোমাকে রাত্রে ফোন দিব। তো আমার বললো কি রাত্রে ফোনে আমি কথা বলতে পারবো না, আম্মু বকা দিবে। আমি ঠিক আছে তাহলে মেসেজ করব। তো ওই সময়টা আমার শুরু, মানে তখন আমি আমার বাবার সাইডে কাজ করলেও আমি আপনার শুরুতে আপনার 100 টাকা পাইতাম, ঠিক আছে। মানে ওই সময়টা আমার দৈনিক দেখা যেত 300-400 টাকা একটা পকেট খরচ থাকতো, দেখা যেত অমুক জায়গায় যাইতাম বা একটা কিছু জি জি। খাইতে মন চাইতেছে, তো বাবার থেকে 100 টাকা নিতাম। তো সন্ধ্যার পরে মানে আধা ঘন্টা কি 20-25 মিনিটের ভিতরে আমার ওই 100 টাকা খরচ হয়ে যেত। তো ওই সময়টা ওর সাথে যখন কথা হয়, তো মেসেজ করতাম, তো তো 50 টাকা করে আপনার মনে করেন টাকা ভরতাম, রিচার্জ করতাম। এক একটা এসএমএসই হ্যাঁ, তো 2.5 টাকা। হ্যাঁ। তো ওইটাতে আমার পোষাইতো না, হ্যাঁ। ঠিক আছে। পরে একদিন হঠাৎ করে ও আমার বলতেছে কি 10 টাকায় 250 মিনিট SMS কিনা যায়। এই যে কথা শুরু হলো এসএমএস, তখন কি নিয়ে কথা হচ্ছে? তো তখন আপনার মনে করেন দেখা ওকে জিজ্ঞাসা করতাম তোমাকে আমি ফলো করছি, তোমাকে এরকম ভালো লাগে এটা সেটা, তো ও আমাকে আপনার জানায় নাই, ঠিক আছে, মানে রাজি হইতো না। তো 11 মেতে আমি মনে করেন প্রথম ওরে আপনার মনে করেন ফোন দিয়ে আপনার মনে করেন বলি। তো আমার ওই যে পিছনের যে ইটা ছিল, একটা মেয়ের সাথে রিলেশন ছিল, ওই জিনিসটা তাকে আমি জানাই, ঠিক আছে, কারণ যে কোনো সময় একটা সময় জানতেই পারে। তো আমি এরকম বলছি, এরকম এরকম ব্যাপার, আমি ওকে তো এরকম পছন্দ করতাম। তো ওই মেয়েটা আমার জন্য ভালো ছিল না, তো যার কারণে ওর সাথে আমার রিলেশনটা আর আগায় নেই। তবে তখন ওরা আমি একটা কথা বলি, মানে ওর বাসা থেকে ওর দিনই আপনার ফার্স্ট বের হয়েছিল ফোনে কথা বলার পরে দিয়ে, মানে ওই সময় আপনার মনে করেন তারপরে আপনার 10 তারিখ কি 11 তারিখে সম্ভবত, মনে হয় 11 তারিখ আমার যতটুকু ইসে আছে মাথায় আছে। তো তার আগের দিয়ে ওকে বের হয়ে মানে 4 নাম্বার রোড আপনার হাঁটতাম আমরা।
ঠিক আছে, 4 নাম্বার 5 নাম্বার, 3 নাম্বারটাতে হাঁটতাম না, কারণ 3 নাম্বারটা ওদের বাসা, আবার হইলো আমার ফ্রেন্ডরাও আড্ডা মারে। তো পরে বলতেছে আমাকে এরকম এরকম ব্যাপার, তো তোমার খুব ভালো লাগে, আর যেহেতু তোমাকে ভালোবাসতে এইটাই শেষ, ঠিক আছে, আর যদি বিয়ে করি তোমাকেই করব। হুম। তো জিনিসটা মানে বলতেছে দেখা যাবে এটা সেটা। তো আর ও সব সময় বলতো ওর বাবা মা মেনে নিবে না, ঠিক আছে। তো বলতো কারণ আপনি যেরকম, তো তখন ও আমার বললো এরকম আড্ডা টাড্ডা দেওয়া এটা আমার পছন্দ না। তো তখন আমি আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে একটু আড্ডা দেওয়া বন্ধ করে দিলাম, বিশেষ করে মানে ওই জায়গাটাতে আড্ডা দেওয়া টোটালি বন্ধ করে দিলাম। তো বাবা তখন 100 টাকা দিত, তো বাবা এরকম দিতই করতো, তো টাকা শেষ হয়ে যেত। তো পরে কি করব, তো ওই যে ও আমাকে যে 10 টাকা দিয়ে আপনি মনে করেন একটা কোড নাম্বার দিছে, বলছে 250 মেসেজ কিনলে কথা বলা যাবে। তো আমি কি করতাম, একসাথে 2বার 3বার কিনতাম, কিনে জমতো এটা 1 সপ্তাহ 2 দিনের মেয়াদ থাকতো। তো একটা সময় দেখা যেত কি আমার পকেটে যদি টাকা না থাকতো, ওই যে ব্যাকআপটা দেখা যেত 1400 1500 1600, অনেক সময় 1700 1800 এরকম জমতে থাকতো আমার, যে আমি ওই সময়টার মধ্যে টাকা ভরে ফেলতাম সময়। তো ওইটা আর কেটে নিয়ে যেত না এসএমএসটা। তো এইভাবে ভরতাম, ভরতে 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 আপনার মনে করেন ওর সাথে ইয়া এসএমএস মেসেজে কথা হইতো, তো আঙ্গুল ব্যথা হয়ে যেত। হ্যাঁ লম্বা একটা এই জিনিস এই ফোন ছিল তো। তো সনি বাবা, এরিকসন নাকি নোকিয়া? না না, একটা সিম্ফনি, বাবার সিম্ফনি। একটা বাসায় মোবাইল পড়ে থাকতো, ওইটা আমি চালাইতাম। ওকে। মানে আমি তখন ফোন কিনে, কারণ আমার স্কুল লাইফে আমার বাবা আমার রাগ করে মোবাইল ভেঙে ফেলাইছিল। মানে আমি ইসে টিফিনের টাকা, বিভিন্ন গিফটের টাকাগুলো দিয়ে জমা জমা মোবাইল কিনতাম। হুম হুম। তো তখন ওই যে বাবা এই অ্যান্ড্রয়েড মোবাইল ভেঙে ফেলে ওই জিদ্দে আর জি দেয়ার কেনা, হ্যাঁ। আর মোবাইল কিনতাম না। তো একটা সময় আমার বলে কি তোমার ফেসবুক নেই, আমি বললাম, আমার ফেসবুক নাই মানে আমার তো 2-3টা ফেসবুক। হ্যাঁ, এতগুলা কেন, আমাকে রিয়েল একটা, আর এমনি যতগুলো আছে ওগুলা মানে যাতে ফ্যামিলি কেউ না জানে এই জন্য এই করতাম। কয় ওগুলা চালাও না, আমাকে একটাই শুধু চালাই। কয় তুমি তোমার আইডিটা দিও আর আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তো দিলাম, দেওয়ার পরে তো তখন এখন তো ওর তো ফেসবুক আছে, মোবাইল আছে, আমার তো ফেসবুক আছে কিন্তু মোবাইল নেই, আর বাটন মোবাইলে তো চালানো সম্ভব না। হুম। তো পরে চিন্তা করলাম আসলে একটা যদি ফেসবুকে কথা হয় তাহলে দেখা গেল আমার টাকাটা বেঁচে গেল, আর এরকমভাবে মোবাইল টিপতে হবে না। তো যাক, কাজ করতে 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 তখনও হয় না, তো ওইভাবেই চলতো। আর সবচেয়ে বড় জিনিস, ওর সাথে আমার শুক্রবার বাদে প্রতিদিন দেখা হইতো। কেমনে? মানে ও যখন আপনার টিউশনিটা শেষ করতো, ও আমাকে ফোন দিত, আমি বের হইতেছি ও, তো তখন ওকে আমি কি করতাম মানে, আর সবচেয়ে ওই সময়টা আমাদের মোহাম্মদপুরে দেখা যেত কি আপনার বগাটে পোলাপান একটু বেশি ছিল, উচ্ছৃঙ্খল টাইপের, ঠিক আছে। তো দেখা যেত টিস করতো, আজে বাজে মন্তব্য করতো, এই কারণে তো আমি কি করতাম, ওর টিউশনি শেষ হয়ে গেলে আমি ওই বাসার সামনে দাঁড়াইতাম, মানে ও আমাকে লোকেশন দিত তো কোন জায়গায়, তো ওইখানে যাইতাম, ওইখান থেকে ওরে মানে সর্বোচ্চ মানে 10 থেকে 15 মিনিট সময় পেতাম, মানে ওই সময়টার ভিতরে ওরে আমি বাসায় দিয়ে আসতাম, মানে হেঁটে হেঁটে। তো ওই জায়গায় যাইতাম, যাওয়ার পরে দেখা যেত ওর সাথে আমার হাঁটতে হাঁটতে কথা হইতো। তো আমি 3 বছর 3.5 বছরের মতো রিলেশন করছি। তো ওর পিছনে আমার 3,000 টাকা খরচ হয়েছে কিনা সন্দেহ, ঠিক আছে। ও মাই আর গড। ওকে আপনার মনে করেন কিছু দিতে চাইলে ও নিত না, খাওয়াইতে চাইলে খাইতে চাইতো না। দেখা যেত আমি 3বার কি 4বার হয়তো রেস্টুরেন্টে গেছি, তো ওরকমভাবে ও খাওয়া দাওয়া করতো না। তো দেখা যেত কি খাবারটা আমার খেতে হতো, আর পার্সেল করে দিলেও নিত না। তো পরে কি করব, তো এইভাবে এরকম প্রতিদিন যাওয়া আসা যাওয়া আসা। তো 1 বছরের মতো ওর সাথে আমার রিলেশন হয়। হওয়ার পরে তো এরপরে দিয়ে মানে ওর ফ্যামিলি তো তখন এটা মানে আমার বিয়ের পরের ধারণা, ঠিক আছে, আমি চিন্তা করতাম। তো পরে ওর ফ্যামিলি মনে হয় জেনে যায়, আর স্বাভাবিক একটা হুম। এলাকাতে সবাই চেনা জানা, তো এটা জানতেই পারে। আর ওর বড় ভাইয়ের ছিল তখন আপনার ফ্যাক্টরি, বুটিক্সের ফ্যাক্টরি, তো বিভিন্ন অনেক মানুষের সাথে তার মানে আশা ধারণা। হইতো। আর একটা চার দোকানদার ছিল ওর সাথে আমরা মানে শুভ ভাই, ঠিক আছে, ওর দোকানে আমরা বেশিরভাগ আড্ডা দিতাম। তো এই জিনিসটাই হইতো। আর ওর বাবা আর ওর ভাইয়ের পার্টনার যে, উনি ওই দোকানে আপনার দেখা যেত চা চা খাইতে আসতো, আর ওর বাবা পান টান খাইতে আসতো। তো এটা জানতেই পারে স্বাভাবিক। তো তখন কি করলো মানে আমার একটা ফ্রেন্ড, মানে ওর সাথে আমার একটা ঝগড়া হয়, কথা কাটাকাটি।
তখন এই জিনিসটা মানে বাজেভাবে একটা করে দেয়, বলতেছে ও তো প্রেম করতেছে ঠিক আছে, ও তো বিয়ে করবে না, ও সুবিধার না, এটা সেটা বলে। তো এই জিনিসটা আমার ফ্রেন্ড সার্কেলের ভিতর খুব হয়ে যায় হিউজ পরিমাণে। তো পরে আমি এই জিনিসটা জানতে পারি না, আমি অনেক দিন পরে জানতে পারি। তো জানার পরে তখন দেখলাম কি আমার কিছু কিছু ফ্রেন্ড সার্কেলেই মানে সহ্য করতে পারতেছে না আমি প্রেম করব, আবার বিয়েও করব। কারণ আমার বেশ কয়েকটা বন্ধু বান্ধব দেখা যেত গল্পের ভিতরে ও বলতো তুই কি বিয়ে করবি, আমাকে যদি বিয়ে করি এটারই করুম, ঠিক আছে। তো আর ওই সময় তো বিয়ে করার প্রশ্নই আসে না, আমাকে আগে 17-18 প্রেম করে নি। বয়স হ্যাঁ, তখন, হ্যাঁ। তো পরে বলতেছে আমাকে আগে আমি হই বাবার সাইডগুলা নিজের হাতে পায়ে নিই, তো দেখি। আর সবচেয়ে বড় জিনিস হলো আমার ফ্যামিলিতে আমার দাদির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। তো আমার কথা হলো আমার দাদিকে বললে আমার বাবা রাজি হবে, হুম। এরকম একটা তো পরে তো এইভাবে চলতে থাকে, চলতে চলতে একটা সময় ও আমার বলে "তা এরকম এরকম তুমি রাজনীতির দিকে যাও", আমি তো কোথাও যাই না। হ্যাঁ, কয় তোমার ফ্রেন্ডরা তো যায়, কোনো সময় তো তুমিও যেতে পারো। তো পরে বলতেছে শুধু আমার চোখে ভালো হইলে হবে না, আমার ফ্যামিলির চোখেও ভালো হইতে হবে, ইভেন্ট আমার ভাইয়ার বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে ভালো হইতে হবে। তখন আমি চিন্তা করলাম একটা মেয়ের কাছে ভালো হওয়া যায়, তার ফ্যামিলির কাছে ভালো যায়, তার বন্ধু বান্ধবের কাছে কিভাবে ভালো হওয়া যায়। হুম। তো এগুলো মাথার ভিতরে খালি ঘুরতো। তো সাইডে কাজ করতাম, তো তো কাজ করার সময় দেখা যেত অনেক সময় আপনার যন্ত্রপাতি হাতের থেকে পড়ে যেত হুম। অনেক সময়। তো এইভাবে চিন্তা করতে 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 আপনার তখন আমি দাদির বাসার থেকে আবার আমার বাবার বাসায় টিক্কাপাড়ায় চলে আসি। সাইডের কারণে দেখা যাচ্ছে সকালবেলা বাবার সাথে যেতে হবে বা অন্য সাইডে আমার যেতে হবে, এই জন্য। তো তখন আস্তে আস্তে যখন আমার সাইডের ভিতরে আবার একটা হয়ে যায়, তো এক মিস্ত্রি আমাকে মানে তুই তেকারই করতো। তো আমার মনের ভিতরে একটা জিদ চাপে, আমার বাবার সাইড ও জানে, আবার কন্ট্রাক্টরের ছেলে আমি, এটাও জানে। তো ও আমারে তুই তো করে করে, খারাপ তোরে একদিন আমি নিচে রাখুম, আমি এই মোয়ের ভিতরে দাঁড়ায় আমি কাজ শিখুম। তো এই জিনিসটা আমার খুব কাজে দেয় জিতটা, মানে আমার বাবার থেকে মানে আমি বাবা হাতে ধরে আমাকে শিখায় নাই, কিন্তু বাবা বলে দিত দেখায় দিত, আমি কাজগুলা করতাম। তো 3 মাসের ভিতরে আমি পুরা হাউজারিংয়ের কাজ, সম্পূর্ণ কাজ আমি শিখে যাই। বাহ। কারণ এটা আমাদের ইলেকট্রিক লাইনে খুব বড় একটা জিনিস, মানে পুরা মনে করেন ফুল সরকারি বেসরকারি যত কাজগুলো আছে 440 লাইনের কাজগুলো আছে, এটা এত কম সময়ে কেউ শিখতে পারে না। হুম। আর সবচেয়ে বড় জিনিস হলো আমার সার্টিফিকেট হলো আমার বাবা, কারণ আমি আমার বাবার থেকে কাজ শিখছি। তো ওই কাজটা শেখার পরে দিয়ে তো একটা সময় তখন বাবা দেখতেও কি আমি আপনার মিস্ত্রিদেরকে ধমক দিতাম বা হেল্পারদেরকে ধমক দিতাম, আমি কাজ করতাম, গ্যান্ডিং মেশিন চালাইতাম। তো এইভাবে চালাইতে চালাইতে একটা পর্যায়ে প্রায় 2-2.5 বছর আমি কাজ করি। তো ওই ধুলাবালির কাজ, তো ওইটার জন্য আমার একটু সমস্যা হয়ে যায় অ্যালার্জির। তো তখন বাবা আমাকে 400 টাকা করে দিত। পার ডে। হ্যাঁ, পার ডে ওকে, বেতন 400 বেড়ে টাকা গেল। দিত। হুম। তো কারণ ওই যে আমাকে করতো, তো বাবা বলতো কয়, তুমি হয়তো তোমার জায়গায় আমি হয়তো অন্য কাউরে তুমি হয়তো বলতে পারো তুমি আরেকজনের 600-700 টাকা দিতেছ, আমার 400 টাকা। তা আমাকে সমস্যা না, আর 400 টাকা তো আমার তখন অনেক কিছু। তো পাশাপাশি দেখা যেত বাবার ওই ফোন আসলে, বাসার ফোন আসলে কোনো জায়গায় যদি টুকিটাকি কাজ হতো আমি চলে যেতাম, বাবাকে জানাইতাম না, আমার তো টাকা লাগবে, ঠিক আছে। তো পরে ওইভাবে ওইভাবে আস্তে আস্তে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনি। ফোন কেনার পরে তখন ওরে বলি এরকম এরকম ব্যাপার, তুমি এখন ফেসবুক আইডি দিতে পারো। প্রায় 1.5 বছরের মতো মানে মেসেজে কথা হইতো, আমাদের আদান প্রদান হইতো। তো এইভাবে চলতে থাকে। তো পরে ফোন কিনি, ফোন কেনার পরে তো ওই 300-400 টাকাও দেখা যেত মাঝে মধ্যে টাকা জমায় রাখতাম, কোনো একটা সময় যদি বের হই, রেস্টুরেন্টে যাই। আর বেশিরভাগ যদি আমার মানে বেশি ঘুরতে মন চাইতো, রিক্সা নিতাম, একটা রিক্সা নিয়ে মানে যেখান থেকে উঠাইতাম হয়তো আদাবর 2 বা 3 বা 4 ওইখান থেকে উঠাইতাম, টোকেস করে আসতাম। আর না হলে আপনার এই সিয়া মসজিদ পর্যন্ত আসতাম, আইসা রিক্সাটা আবার ঘুরে আবার বাসার সামনে নিয়ে ওরে নামায় আমি বাসায় চলে আসতাম। তো এইভাবে খালি মানে জার্নি বাই রিক্সা, এ হ্যাঁ, প্রেম কাহানি। তো এইভাবে চলতে থাকে। তো খালি জাস্ট হাত পর্যন্ত ধরছি। ওর সবচেয়ে বড় একটা জিনিস ছিল, ও বলছে যদি আমার সাথে রিলেশন করো
কোনো বাজে কিছু করা যাবে না। আর আমিও ওরে বলছি আমাকে এই প্রেমটা হলো আমার পবিত্র, আমি বাজে কোনো কিছু তো যাব না। যদি আমার মনে জোর থাকে আর যদি আমার প্রেমটাও যদি পবিত্র হয় তাহলে আল্লাহ পাক এই মেয়েকে আমাকে দিবে। ইনশাল্লাহ। তো এই হাত ধরতাম, তো এতটুকু হাত ধরতাম, তা হাত ধরে দেখা যেত। আর তখন আমি কাজ করতাম তো, হাতুড়ি বা শ্রেণী এইগুলা থাকতো, তো হাতগুলো শক্ত হয়ে যেত, প্রচুর শক্ত থাকতো। তো এই হাতে চাপ দিলে দেখা যেত ও ব্যথা পাইতো। আপনার হাতটা এখনো শক্ত দেখি, ঠিক আছে। তো লিটারালি থাবড়া দিলে কেউ মরে যাবে। তো আপনার ও ব্যথা পাইতো, তো তখন বুঝতাম মানে মেয়েদের একটু জোরে টাচ লাগলেই দেখা যায় ব্যথা পায়। তো আমি আর চাপ দিতাম না, তো এইভাবে ঘুরতাম। তো খুব কম সময় মানে রিক্সায় উঠতাম, নাহলে ম্যাক্সিমামই দেখা যেত হেঁটে 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 হেঁটে। যেতাম। আর আমার সবচেয়ে বদ অভ্যাস ছিল মানে আপনার মনে করেন 2 কোয়ার্টার করতাম। হুম। ঠিক আছে। তো আমার প্রায় বলতো তুমি এরকম 2 কোয়ার্টার করে আসো আঙ্কে, এটা তো সমস্যা না, আমি তো বাচ্চা। ঠিক আছে। তো আপনি বিয়ের প্রস্তাব দিলেন কখন? বিয়ের প্রস্তাবটা তো এরপরে আসি আমার এখন বিয়ের এসে। তো আমার বাবার সাইডে যখন কাজ করি তখন দেখা যেত বাবার সাথে মানে আমার বাবা একটা জিনিস বলতো, বড় ভাই আর ছোট ভাই ব্যবসা চলে না, বাপ আর ছেলে কখনো ব্যবসা করতে পারে না, কথা কাটাকাটি লাগবে। হুম। তো আমি কি করতাম, আমার বাবার সাইডে যখন যেতাম বাবা আমাকে খুব বকাঝকা করতো। ঠিক আছে, মানে একটা আমার স্ত্রী বা একটা হেল্পার কথা শুনতেছে না, তো ওই জিতটা আমার উপরে চাপে। তো এই জিনিসটা আমি বুঝতে পারি না, আমি এই জিনিসটা বহুত পরে বুঝতে পারি। তো তখন দেখা যেত কি আমার বাবার সাথে আমার খুব মানে চিল্লাচিল্লির একটা পর্যায়ে জায়গা, মানে খুব রাগ উঠতো, আর আমি কাজ করতেছি আমার সাথে এরকম করতেছে। তো একটা পর্যায়ে আমি আমার বাবা প্রায় 12-13টা সাইডে আমি কাজ করি। ঠিক আছে। তো এরপরে দিয়ে আমার বাবার বেশ কয়েকটা কাজ আমি উঠে দিই। তো একটা পর্যায়ে আমি বাবার সাইটগুলো বন্ধ করে দিই কাজ করা। তো আপনার করোনার আগের ঘটনা, আমি বাণিজ্য মেলা, আমি ওই সময়টা আবার বাণিজ্য মেলায় আপনার জব করতাম, আর হলো টুকিটাকি আপনার ক্যাটারিংয়ে খাবার বিক্রি করতাম। বাণিজ্য মেলাতে আপনার ওই যে দেখা যায় স্টলগুলো যে আছে জি। ওদেরকে খাবার আপনার মনে করেন। এইখানটায় বাণিজ্য মেলা যেটা, হ্যাঁ হ্যাঁ এটা। প্রধানমন্ত্রী হ্যাঁ, বাণিজ্য। চিনমন্ত্রীর পাশে যেটা। তো এইখানে আপনার মনে করেন দেখা যেত কি ওই যে স্কুল ব্যাগ বা কলেজ ব্যাগে করে করে আমার কিছু ছোট ভাই বা 2-3টা বন্ধু বান্ধবকে দিয়ে আমি বক্স ঢুকাইতাম। আমার টিক্কাপাড়া বাসায় রান্না করতাম, রান্না করে আপনার ওই ওয়ান টাইমের যে প্লাস্টিকের বক্সগুলো যে আছে হুম। ওই খাবারগুলো ওদের মাধ্যমে আমি পৌঁছায় দিতাম। 60 টাকায়, 50 টাকায়, 70 টাকায় এভাবে খাবার দিতাম। বাহ। তো ওইটা করতে করতে আমার এই রান্নাটা কে করতো? এই রান্নাটা আমি নিজে করতাম। সিরিয়াসলি? হ্যাঁ, আর ছোটকাল থেকে আমার একটা খুব ভালো জিনিস ছিল, মানে অসাধারণ রান্নার মানুষ উপরে আপনি। আমার একটা খুব ঝোঁক ছিল, আর আমি সবসময় ভাবতাম আমি একটা হোটেল দিব। এবং ওইটুকু বয়সের মানুষ আপনি নিজে রান্না করছেন টিক্কাপাড়া, ওই থেকে বাণিজ্য মেলায় খাবার নিয়ে আসতেছেন এবং বিজনেসের মধ্যে আছেন, হ্যাঁ বিরাট এটা বিরাট ভালো ব্যাপার। তো কয়েকটা দেখা যেত ওই মেলাতে যাইতাম তো। তো ওই আপনার পার্ট টাইমে প্যাকেজে আপনার মনে করেন দেখা যায় 8,000 টাকা, 7,000 টাকা, 6,000 টাকা এরকম প্যাকেজে একটা চাকরি নিতাম। হুম। আর মেলার শেষে ওরা দেখা যেত আপনার মনে করেন 12-13 হাজার টাকা পুরাই দিত, কারণ ভালো বিক্রি হইতো শেষের দিকে, আর প্রচুর কষ্ট হইতো। তো ওইভাবেই করতে করতে তো আমি একটা জিনিস দেখলাম ওই জায়গাটা কি চালানো যায়। হুম। আর ওই সময় তো মানে অনেক মানে খাবার তো হেভি দাম রাখতো তখন হ্যাঁ, ক্ষেত্রে। আর ওই সময়টা মানে বাসার থেকে টাকা নিয়ে ওই জায়গাতে আপনার একটা স্টল দেওয়া খুব বড় ব্যাপার। তো তখন চিন্তা করলাম আমার পিছনে তো কেউ আসবে না, তাহলে আমি দেখি কি করা যায়। তো 2-3 বছর এরকম চাকরি করলাম। পরে একটা পর্যায়ে আমি কই কি আমি তাহলে এখানে একটা দিব, এই খাবার দিব যারা আছে, তো এদেরকে ভিআইপি গুলাতে দেওয়া যেত না, নর্মাল ইগুলাতে দেওয়া যেত। তো সবার সাথে, আর আমার একটা সবচেয়ে ভালো দিক হলো আমি সহজে মানুষের সাথে মিশতে পারি। তো এইভাবে চলতে থাকে। তো ওইখানে আমি মেলাতে ব্যবসা করি, ব্যবসা করার পর আমার কিছু টাকা হয়। তো আমার ও তখন তো গার্লফ্রেন্ডই, তো ওর সাথে এরকম দেখা হইতেই হইতো, চলতে থাকলো। তো একটা পর্যায়ে 2019 সালে আপনার জানুয়ারির দিকে আমার মানে 18 শেষের দিকে হলো মেলা, আর জানুয়ারি শেষ হয়েই তো যায় 3-4 তারিখ এরকম, মেবি হয়তো 3 দিন না যেন 4 দিন তখন চালু ছিল বেশি। তো 19 সালে আমি মেলাটা শেষ করে 19 সালের আপনার ফেব্রুয়ারিতে আপনার মনে করেন আমি 23শে ফেব্রুয়ারি বাসার থেকে মানে
আপনার উত্তর আজমপুরে আমার বাবার একটা মানে আমার রিলেটিভের ভিতরেই একটা সাইট চলতেছিল। ওইটাতে আমি ছাদে পাইপ ফালাই আসছি, এরপরে ওয়ারিংয়ের কাজটা আমার যাওয়ার কথা। হুম, তো ওই সময়টা আমার সবচেয়ে বড় বদ অভ্যাস এখনো আছে, আমি প্রচুর ঘুমাই। হুম, প্রচুর ঘুমাই, যেরকম খাটি ওরকম আবার ঘুমাই। হুম, তো সকালবেলা মানে আমার দাদির বাসায় তখন আমার বাবা তখন ওই যে বাড়ির কাজ যে ধরবে ওইটার জন্য তখন টিকাপাড়া বাসাটা ভাড়া দিয়ে আমার বাবা কেরানীগঞ্জে শিফট হয়ে গেছে, মানে ওইখানে থাইকে কাজ করবে। great. না থাকলে কাজ হয় না, তো বাড়ির কাজ তো হয়ই না। আমি দাদির বাসায় তখন ঘুমাইছি। সকালবেলা আমার দাদি আমাকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে তোমার বাবা আসতেছে, ফোন দিছে, তুমি উঠো। তো আমার বদ অভ্যাস কি মানে আমার যদি ঘুম থেকে ডাক দেয়, আমি যদি বলি 5 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট বা 10 মিনিট আমি ঘুমাবো তারপরে উঠতেছি, ওই জিনিসটা যদি না দেয় না তাহলে আমার ঘুম পূরণ হয় না। আর সারাদিন আমার দিনটা মাটি যায়, কোনো কিছু তো মন থাকে না, আর শরীরে লাগে না, মানে খালি মনে হইতেছে ঘুমাইতে পারলাম না, শরীরটা মনে হয় ক্লান্ত। তো আমার দাদি 2-3 বার ডাক দিছে, তো উঠে গেছি। মানে তাড়াহুড়া করে কয় তোমার আব্বা আসছে, কলিং বেল বাজছে, তাড়াতাড়ি উঠো। তো আমি বললাম তো 2 মিনিট পরে উঠতে, 5 মিনিট পর 2-5 মিনিট ঘুমাই তারপর আমি উঠতেছি। তো ওই 2-4-5 মিনিট আমার আর সময় দেয় না, তো তো ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে যা ফ্রেশ হয়েছি, তাই এসে না মানে খুব ক্লান্ত লাগতেছে। আমার নাস্তা খেতে আর মিজাজটা খুব গরম হয়ে গেছে। আমার টেবিলে নাস্তা দিছে দাদি, বলতেছে নাস্তাটা খেয়ে নাও। আমি নাস্তা খাবো না, আমি বাইরে খাবো। তো এরকম ছিল যেত। তো পরে আমি চিন্তা করলাম নাস্তা খেতে তো আমার মিনিমাম 10 মিনিট লাগবে, তাহলে এক কাজ করে 10 মিনিট যে একটু শুয়ে থাকি, ঘুমাবো না, খালি বিছনায় শুয়ে থাকবো। তো 7-8 মিনিট হয়তো আমি আমার দাদি বাসার রুমে বেডে শুইছি, মানে ঘুমাইনি, মানে তাকাই গেছি, মানে শরীরটা রিল্যাক্স করার জন্য। তো এমন সময় কলিং বেল বাজে, আমার বাবা চলে আসে আমার একটা ছেলে নিয়ে, মানে ও যাবে হেল্পারি কাজ করবে, আর নতুন ছেলে। তো যন্ত্রপাতি সব নিয়ে আসে। আইসাই আমার বাবা আমার রুমের ভিতরে ঢুকে মানে উনি এই যে শুয়ে হয়তো আছে। মনে করছে কি আমি হয়তো এখনো উঠেই নেই। তো উনি আমার মানে চিল্লাচিল্লি করতেছে, হ্যাঁ আমি ক্যানিগঞ্জের থেকে চলে আসছি আর তুই এখন তো উঠোসই নাই, হ্যাঁ কখন যাব, কয়টা বাজে, এটা সেটা। তো এই এক পর্যায়ে আমার বাবার সাথে মানে খুব মানে কথা কাটাকাটি হয়। আর ওই সময়টা আমার সব সময় মাথার ভিতরে একটা কাজ করতো, ওর ভাইদের বন্ধুদের কাছে আমার ভালো হইতে হবে। তো একটা পর্যায়ে আমার বাবা বলে তুমি দুনিয়ার কিছুই জানো না। তো তখন আমি বললাম কি আমি বের হলে আমি চলতে পারবো, সমস্যা নেই, কয় দেখবো না। তো রাগ করে আমি বাসার থেকে বের হয়ে যাই। আমার পকেটে 20 টাকা ছিল, ঠিক আছে, স্কুল ব্যাগে জামা কাপড় কিছু ভরি। তো এখন আমি বাসার থেকে তখন বাইরে কোন ক্লাসে আপনি? আমি তখন পড়াশোনা করিই না। ওকে, 2015 দিকে আমি ছেড়ে দিয়েছেন আর কি। মানে 15-16 দিকে মানে একটু রানিং ছিল, কিন্তু 17-18 একেবারে ক্লোজ। কারণ আমার ওই সময়টা টাকার প্রতি মানে একটা নেশা জায়গা যায়, মানে আমার টাকা কামাইতে হবে। তো বাসা থেকে রাগ করে বের হয়ে যাই। তো আমার মানে একটা ধারণা ছিল এতক্ষণ যেহেতু ঝগড়া হয়েছেই হয়েছে, আর কেউ হোক বা না হোক আমার দাদি আমাকে পিছন সাপোর্ট থেকে করবে। ধরবে। হুম। তো এখন দেখি কি মানে বাসা দরজা খুলে মানে লিফটের সামনে চলে আসি, তো কেউ আমার বাধা দেয় না। লিফটের থেকে আমি যখন নিচে আসি তখন একটা ধারণা ছিল, আর ওই সময়টা আমার ফুপি আবার অফিসে বের হইতেছিল, আমি হয়তো ভাবছি ইন্টারকমে ফোন দিয়ে আমাকে গেট থেকে লক করে দেবে, মানে যাতে না বের হইতে পারি। তো আমি বের হয়ে যাই, বাসার থেকেও বাইর হই, পিছনে তাকে কেউ ডাকতেছে না। তো তখন মজা আমি পাইছি। চিন্তা করি বের হয়ে গেলাম, 20 টাকা আছে পকেটে, কি করব। তো একটা পর্যায়ে মানে খুব খারাপ লাগে, তখন আমি চিন্তা করি ওর তো এরকম, আর ওই সময়টা মাথার ভিতরে একটা জিনিসে ঘুরতো, ওরে পাইতে হলে সবার কাছে ভালো হইতে হবে। তো এই জিনিসটা পরে চিন্তা করলাম, ওর এরকম বলতেছে, আর ওর ফ্যামিলি তখন মানে এই জিনিসটা পরে আমি মানে বুঝতে পারি হয়তো ওর ফ্যামিলি হয়তো আমার সম্পর্কে জানতে চাইছে। তো ওই সময়টা আমার ফ্রেন্ড সার্কেলরা ওই যে বললাম ওরা আমার নামে নেগেটিভ জিনিসটা ছড়ায় দেয়। তো ওই জিনিসটাতে মানে ও নারাজ ছিল। তো তখন আমি কি করব, তখন আপনার 23 তারিখ ফেব্রুয়ারির, হ্যাঁ 23 তারিখে আমি রাগ করে যে বের হইলাম বাসা থেকে, পিছন থেকে কেউ ডাকেও না। আমি আবার তখন রাগের মাথায় মোবাইল আসার দিয়েছিলাম, তো সিমটা আমার মানে ভেঙে ফেলি, ঠিক আছে। আমার ওই সিমটা মানে খুব লাকি একটা সিম ছিল। তখন ওই যে বাবার সাইডে আসা যাওয়া, তো বেশ কিছু আমার কাস্টমার তৈরি হয়ে যায় ইলেকট্রিকের কাজের জন্য। তো
তো তখন মানে রাগের মাথায় যখন বাসা থেকে বাইরে এসে 20 টাকা নিয়ে একটা দোকানে আমি ঢুকি। তো ওই দোকানটাকে আমি আবার এই মেলার করার আগের সময় আমি তাকে 10,000 টাকা ধার দেই। তো নতুন একটা দোকান, সে কিছু বিস্কিট টিস্কিট উঠাবে। তো সে আমার বলছিল আস্তে আস্তে দিয়ে দেবে। তো আস্তে আস্তে দেয়, তো একটা পর্যায়ে মানে 2900 টাকা মানে তার কাছে আমি পাই। ঠিক আছে, 3,000 পাই। তো আমি ঢুইকেই মানে করলাম, চা খাইলাম, বিস্কিট খেলাম, আর কিছু সিগারেট নিয়ে যাই। তো 100 টাকা মিল হয়। তো উনি আমারে বলতেছে, ভাই এক কাজ করেন, আজকে রাত্রে 9টার দিকে আইসা টাকাগুলা নিয়ে যান। তখন যে মনের ভিতরে কি একটা শান্তি, মানে যাক 2900 টাকা আছে। তো 20 টাকা দিয়ে কি করলাম, আমি আমার এক বন্ধুর এখানে চলে যাই। তো ওরে ফোন দিয়ে মানে বলতেছে আমি একটু আসতেছি, এরকম এরকম ব্যাপার। আচ্ছা আয়, সমস্যা নাই, আমি আসি। যাওয়ার পরে দেখা যায় 20 টাকা শেষ হয়ে যায়, রিক্সা ভাড়া চলে যায়, পকেটে কোনো টাকা নেই। আমার ফ্রেন্ডকে বললাম, আমাকে বাসা থেকে রাগ করে বের হয়ে গেছি, আমার কিছুদিন তোর বাসায় রাখ, আর একটা বাসা ঠিক করে দে আমারে। তো মানে বিশ্বাসই করতেছে না, তাই না, মজা নিতেছিস তুই, এর আগেও একবার এরকম বলছিলি। তো তখন ও আমার বলতেছে, তুই এরকম বলস কিন্তু হয় না, তুই মনে হয় দুষ্টামি করতেছিস, কোথাও যাবি ভাই সেটা। আমাকে না রে ভাই, সত্যি কথা, চোখ দিয়ে পানি পড়ে যায়। তো তখন আমার বন্ধুটা বুঝতে পারে, বিশ্বাস করে। তো দুপুরবেলা ওর বাসায় নিয়ে আমাকে ভাত খাওয়ায়। ভাত টাত খাওয়ার পরে তো বিকেলবেলা মানে বেশ কিছু বন্ধু বান্ধব গোল মিটিং, মানে আমার তো বাসা লাগবে। আর ওই সময়টা মানে হাত আরও প্রায় 7-8 দিন সময় আছে, বাসা পাওয়া সম্ভবও না, হয় না। তো ব্যাচেলার বন্ধু বান্ধবদেরকে খুঁজলো, হয় না, পাই না। একটা পর্যায়ে এক ফ্রেন্ডের, ওর মা আপনার গ্রামের বাড়ি গেছে, ওর বাসাটা খালি। ঠিক আছে, তো ও বললো কি, দোস্ত তুমি আমার বাসায় থাকতে পারো, কিন্তু আমি তো বন্ধু রান্নাও করতে পারি না, আমি খাওয়াইতে পারবো না, আমি খাই এদিক ওদিকে, আবি যাবি হোটেলে টোটেলে। এখন তুমি এক কাজ করতে পারো, থাকতে পারো, খাইতে হলে তোমার রান্না করে খাইতে হবে। আঙ্কার এটা কোনো ব্যাপার বেটা, তুই আর আমি রান্না করে খাবো। আমার ওই ফ্রেন্ডের বাসায় 5 দিন থাকি। আর তো এর ভিতরে আবার কি হয়েছে, মানে ওই ফ্রেন্ডটা জানতে পারে 3 দিন কি 2 দিন পরে। তো আমার ওই ফ্রেন্ডরা যে ওই যে আপনার রাজনীতি করতো, তো ওদের একটা ক্লাব ছিল। ঠিক আছে, তো ওই ক্লাবের ভিতরে আমি মানে 2 দিন থাকি। ভাই বিশ্বাস করবেন না, প্রথম দিন মানে আমার একজন বলতেছে, ভাই এখানে যে তুই থাকবি, এই জায়গাটা পুরা মানে ডোবা, মুনসুরাবাদের দিকে। ঠিক আছে, ভাই এখানে প্রচুর ডোবা, এখানে তুই থাকবি, এখানে তো ভূত আছে, জিন আছে, হ্যান আছে, তেন আছে। আমি কই এটা কোনো ব্যাপার, আমার সাথে আছে আগুন। কই আগুন, আমি তো এবার সিগারেট খাম, আমি কি ঘুমামু? আমি তো ঘুমামু সকালে। ঠিক আছে, এখন আমার তো থাকতে হবে, কারণ রাস্তা বের হইলে তো পুলিশ করবে, অ্যারেস্ট করবে। আর ওই সময়টা আমার মানে চেহারা টেরাও ভালো ছিল। তো চিন্তা করলাম আমার তো সহজেই বিপদে ফেলায় হলো, আর এমনি আছে আরেক বিপদে। তো আমার বন্ধুরে বললাম, কিন্তু স্যার তোদের ক্লাবে থাকলে কোনো সমস্যা? কয়, কোনো সমস্যা না, কিন্তু তুই থাকতে পারবে কি না, একটু প্রবলেম আছে। আমাকে না, কোনো সমস্যা নেই। তো রাত্রে 2:30 2টার দিকে আপনার মনে করেন টিনের ভিতরে দেখে কি মানে আমার চোখটা লাইগে আসছে। একটা পর্যায়ে সোফাতে আপনার আমি শুইছি, একটা মানে সোফা আসলো নষ্ট টাইপের পুরানো। তো এখানে আমি ঢেলান দিয়ে মানে একটু শুইছি। এমন সময় বিকট আওয়াজ, টিনেরই তো, মানে দেখতেছে হাঁটতেছে। তো জিনিসটা মানে কানে বাজতেছে, আমি ভয় পেয়ে গেছি। বিরাট। এখন কি করব? আর বন্ধু বান্ধব আমারে কইছে এরকম এরকম ব্যাপার, তো খিস খেয়ে বের হইছি। তো পরে আমি চিন্তা করলাম, একটা ডোবা জায়গা, নর্দমা, খারাপ জিনিস থাকতেই পারে, স্বাভাবিক। তো দোয়াদৌদ করতেছি, আল্লাহরে তো প্রচুর ডাকতেছি। তো 5 থেকে 7 মিনিট মানে ওই জায়গাটা কোন থেকে, কোন 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 শব্দ না হচ্ছে? মানে টিন পাড়াইতেছে, এই মাথার থেকে এই মাথা খালি ওকে, যাইতেছে। ওকে। তো পরে দেখলাম কি মানে শরীরটা পুরা মানে গরম হয়ে গেল, আর পশম টসম দাঁড়ায় গেল ভয়ে। আর একটার পর একটা বিড়ি ধরাইতেছে। তো যখন এরকমই হয়, তো পরে দেখে কি আমাকে, আমার কথা হলো ও তো আর ভিতরে ঢুকবে না, কারণ লাইট তো জ্বালানো। ঠিক আছে, কারণ জানি জিন যদি হয় অন্ধকারের ভিতরে থাকে, আলোতে আসে না। তো লাইট জ্বালায় রাখছি, আর এদিক দিয়ে তো দোয়া দরুদ করতেছি। তো একটা পর্যায়ে নেমে চলে গেল। তো পরে কি করব, ভয়ে বন্ধু বান্ধবরাও ফোন দিতে পারে না, কেউই তো আসবে না ওই রাতে।
তো ওই রাতে আর ঘুমাই না। সকালবেলা আমার এক বন্ধুরা আমাকে, বেটা কালকে রাতে এরকম এরকম ঘটনা। কা তোমারে তো আমি কইছিলাম মামা, তুমি তো বিশ্বাস করো নাই। হঠাৎ করে আমি কই, এরকম হতে হইতে পারে, বন্ধু বান্ধব দুষ্টামি করতে পারে, আজকে দেখুন। তো পরে আমি কই, দোস্ত তুমি এক কাজ করো, তুমি আজকে আমার সাথে থাকবা, তোমার যা খরচ আছে আমি চালাম, রাত্রে খাওয়া দাওয়া, ঠিক আছে, সিগারেট টিকেট যা লাগে আমি দিব, কিন্তু বন্ধু তুমি আমার লগে থাকবা। তো আমার ওই বন্ধু থাকে, থাকার পরে পরে সেম ওরকম এরকম ওইরকম, মানে ও মাঝখান দিয়ে আমার ভূতের গল্প বলতেছে, তা আমি ওরে বলতেছি। তো এরকম করতে করতে সেম ওই সময়টা হয়ে গেছে 2:30-2টার দিকে আপনার আবার সেম বিকট একটা শব্দ, মানে টিনের, মানে টিন ডেবে যেতেছে এরকম। আমি কই, দোস্ত আবার তো শুরু হয়েছে। হ্যাঁ, কয় তোমার তো দোস্ত কইছিলাম আমি ওইরকম বিপদে পড়ছি, আমরা ওইরকম টের পাইছি, তুমি তো বুঝলা না। পরে আমি কই, দোস্ত কালকে আর আমি এনে থাকুম না, খালি রাত্রটা পারো, কার প্রচুর মশা কামড় দিছে। তো 2 দিন কষ্ট করি, পরে আমার ওই ফ্রেন্ডটা মানে এই জিনিসটা শোনার পরে ও বলতেছে, তাহলে আমার বাসায় থাকতে বলিস, ও থাকুক। তো আমার ফ্রেন্ড আমাকে বলল, কয় এরকম, ওর নাম শান্ত, কয় শান্তর বাসায় ওর আম্মা নাই, তুই ওর বাসায় থাকতে পারিস, যে কয়দিন বাসা না পাস, আর বাসাটা আমরা ম্যানেজ করে দেব। তো পরে তখন ওই বন্ধুর বাসায় 5-6 দিন থাকি, থাকার পরে আমার ফ্রেন্ডের আরেকটা ফ্রেন্ড, ও ফ্রিল্যান্সিং জামা করতো। কাপড় কই তখন? জামা কাপড় জামা কাপড় হ্যাঁ ব্যাগেই ছিল, কারণ এটা নিয়েই তো বের হয়েছি। তো ওই ফ্রেন্ডের বাসায় গোসল টোসল করতাম। তো পরে লাস্টে এক ফ্রেন্ডের, আমার বন্ধুর বন্ধু, ও ফ্রিল্যান্সিং করতো। ও আবার বাসায় মানে ওই যে কাজগুলা যে করতো, রাত্রবেলা কাজ করতো, তো ফ্যামিলির প্রবলেম হতো, ওরও একটা বাসা দরকার। তো তখন ওর সাথে আমার বললো, কয় দুইজনে মিলে একটা বাসা নেই। তো এখন চিন্তা করলাম, দুইজনে মিলে বাসা, আর এত টাকা তো সম্ভব না। পরে আর ওই সময় তো আমার কাজও নাই, আর সিমও ভাঙা ফেলাইছি, মানে 2 দিন কি 3 দিন মানে আমার সিমটা চলছে। এরপরে সিমটা মানে অটোমেটিক, কারণ ওই যে মোচর দিয়ে ভাঙা ফেলাইছি, ওটা নষ্ট হয়ে গেছে। তো কোনো কেউ ফোনও দেয় না। তো আমার ওই ওর সাথে তো আরো 3টা ছোট ভাই, ওরা স্টুডেন্ট, ঢাকার বাইরে থেকে আসছিল, ওদেরও রুম দরকার। তো আদাবরে আপনার একটা এই বাসা পেলাম, নতুন বাসা, ভাড়াটাও কম ছিল। তবে ওই বাসাটা এরকম মানে কোনো লিফট নেই আর গ্যাস নাই, ঠিক আছে, ভাড়াটা এই কারণে কম ছিল, আর ইউনিট বেশি ছিল, রুমগুলো ছোট ছোট। তো ওই রুমটা ভাড়া নেই, ওইখানে আমি 1 মাস থাকি। 1 মাস থাকার পর আমি রুমটা ছেড়ে দিই, কারণ আমি ওই বাসার ভিতরে আপনার স্মোক করতে পারতাম না, ওরা কেউ করতো না। আর আমি দেখা যেত স্মোক না করলে আমার তখন হইতো, সমস্যা হইতো। তো পরে ওরা কয়, তুই এত কোনো বাজে নেশা নাই, কিন্তু এরকম সিগারেট খাস রুমের ভিতরে, আমাদের তো সমস্যা হয়। তো পরে আমি বললাম, কি বন্ধু, আমি তো সাইড যখন চালাই তখন দেখা যেত ওই ধুলাবালির হইতো, তো দেখা যায় কাজের চাপে, দেখা যায় টেনশনের কারণে মনে করতাম কি টেনশনও দূর হবে, কিন্তু আরো টেনশন আসে। তো ওই যে অভ্যাস হয়ে গেছে সিগারেট খাওয়া, এই কারণে। তো পরে লাস্টে আর ভাড়াও দেখা যেত প্রায় জনপ্রতি 1700-1800 টাকা করে আসতো। তো আর সবচেয়ে বড় জিনিস হলো, আমার খাবার খাইতে হতো তো বাইরে, ঠিক আছে। তো হেলদি না হ্যাঁ, ব্যাপারটা। তো ভাল লাগতো না। তো আপনি ওই কাট্টু বিয়েতে আসেন। তো এইভাবে চলে। তো তখন ওই এলাকার ভিতরে ওর ভাইয়ের বন্ধু বান্ধব ছিল আমার, ওর। তো তাদের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক হয়ে যায়, তারা খুব ভালো জানে আমাকে। তো করোনার সময় আমি শহর দিতে আপনার ছোটোখাটো একটা মানে বেশ কয়েকদিনের জন্য একটা কাজ পাই, রুগী পাহারা দেওয়ার জন্য। তো ওইটাতে আমার দেখা যেত খুব হেল্প হতো, পার ডে 700 টাকা করে পাইতাম। তো করোনার সময় মানে ওই জিনিসটা বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পরে কি করব, তো দেখা যেত ওই আপনার করোনাতে আপনার ত্রাণ যে দিত, এটাতে হেল্প করতাম মানুষকে। তো ওই সময়টা আমার খুব একটা উপকার হয়েছে, মানুষের খুব ভালো একটা সাপোর্ট পাইছি। তো দেখা যেত আপনার বিভিন্ন হইতো, তো গরিব মানুষদেরকে ত্রাণ দিত, আমি ওই ফ্রেন্ডদের সাথে হেল্প যাইতাম। করতেন ওদের। তো হেল্প করার পর্যায়ে তো আপনার মনে করেন ওই যে ওর ভাইয়ের বন্ধু বান্ধবগুলো আছে, এরা সবাই আমার খুব একটা সাপোর্ট দিল, তো জানে খুব ভালো। তো এইভাবে চলতে থাকে। তো আমি 11 মাস বাসার বাইরে থাকি। তো এর ভিতরে মানে ও আমাকে একদিন বলে কি, মানে ওর বাসার থেকে ছেলে দেখতেছে, মানে এরকম জোরাজোরি করতেছি। আর বিষয়টা আমার আম্মা জানতো, ঠিক আছে, ওর আর আমার মানে আমি 6-7 মাস পরে আমার আম্মাকে জানায় দিই, ঠিক আছে। তো পরে আমার আম্মা রাজি ছিল,
পরে ওরে জোর করি তুমি বাসায় বলো আমাদের ব্যাপারটা। আর সময় তো হয়ে গেছে, প্রায় 3 বছর রিলেশন হয়ে গেছে, তো তুমি জানাও। তো ওর বাসায় যখন জানায়, খুব মানে বকাঝকা করে ওর আম্মা। আর তখন মানে আমার সম্পর্কে মনে করেন খুব হয়, তোমার সাথে বিয়ে দিবে না, এটা সেটা। তো পরে আমি কই বিয়ে দিবে না, কি করবার জানায়, অত বিপদে পড়ে গেছি। তো 3 দিন 4 দিন ওর সাথে আমার দেখা হয় না। প্রতিদিন দেখা হইতো, আর ওই ওই সময় 3 4 দিন দেখা হয় না। তো আমি যে কি কান্না করছি বলার বাইরে। তো যে এর ভিতরে আবার আমি করোনার মানে ওই সময়টা বাসার বাইরে যখন ছিলাম, তখন 4টা বাসা আমি চেঞ্জ করি, লাস্ট যেই বাসাটায়। তো রুম বন্ধ করে একা একা কান্না করতাম, নামাজ পড়তাম আর আল্লাহর করতাম, আল্লাহ আর কিছু চাই না, ওরে আমারে দাও। তো এইভাবে চলতে থাকে। তো ওর বাসায় পরে একদিন মানে আপনার ওর বাসার থেকে ওর বাবা গ্রামের বাড়ি যায় ছেলে দেখার জন্য। তো বিকেলবেলা মানে ও এরকম বলতেছে। তো পরে এখন কি করবো, আমার একটা ফ্রেন্ড আমার খুব সাপোর্ট করছে, ঠিক আছে। তো ওরা আমি বলতে তো এই ব্যাপার কি করা যায়, বিয়েটা তো বন্ধ করতে হবে। আর ওদের বাসা হলো চুয়াডাঙ্গা, হোম ডিস্ট্রিক্ট, সম্ভব না, চিনিও না জানিও না, কিভাবে বন্ধ করবো, যা করা লাগে ঢাকার থেকে করা লাগবে। তো পরে আমার বন্ধুকে তুই কী করবি, আমি তুই আমার লগে থাকবি। আর আমার একটা ভয় ছিল কি, দেখা গেল কিছু একটা হইলে দেখা গেল ওর ভাইয়ের বন্ধু বান্ধব যদি মার যদি লাগে। ধইরা পিটানি দেয়, এই জিনিসটা খুব একটা আর পরে কি করব। আর ওই সময়টা তো বাসায় যাইও নেই আমি। তো পরে একটা পর্যায়ে আমার মানে ও বলতেছে কয় এটা সম্ভব না। আমাকে সম্ভব না, দেখি কি করা যায়। তো আমার সুমন আমার খুব একটু সাপোর্ট করে। তো চিন্তা করলাম কি ওর ভাইয়ের সাথে আমি দেখা করব। হুম। তো একদিন বিকেলবেলা আমার আসরের শেষের দিকে মাগরিবের কিছুক্ষণ আগে আমার সুমন্দির দোকানে আমি যাই। ওনার 3 পিসে একটা দোকান আছে, তো ওইখানে আমি যাই। যাওয়ার পরে কোনো কথা নেই, কাস্টমার টাস্টমার আছে, ওনার এক ফ্রেন্ড সম্ভবত, মানে ওনার সাথে কথা বলতেছে। সামনে যায় দাঁড়ায়, আঙ্কেল ভাই আপনার সাথে আমার একটু কথা আছে, ঠিক আছে, একটু জরুরি পার্সোনাল কথা, একান্ত কথা বলতে চাই। তো উনি ওনার ফ্রেন্ডকে বললে দোস্ত তাহলে তুমি যাও, আমি পরে তোমার সাথে কথা বলো। পরে আমার বলতেছে ভাই কি বলেন, ঠিক আছে আঙ্কেল ভাইয়া, হয়তো আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি। আর আপনার বোনের সাথে আমার একটা সম্পর্ক আছে, ঠিক আছে, ওরা আমি পছন্দ করি, ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। এখন আপনারা যদি চান আমার ফ্যামিলি দেখতে পারেন। তো এইভাবে বলছি, উনিও হতবাক হয়ে গেছে, কি বলে, ঠিক আছে। তো পরে আমি আবার ডাইনিং ভাবে তাকাইতেছি কেউ আসে কিনা, মারতে ঠিক আছে। তা আমার ফ্রেন্ডও দেখি আমার থেকে একটু দূরে। তো পরে আমি বলি, দৌড় দিবে মার হ্যাঁ। শুরু হলে। তো পরে আমি কই এরকম এরকম ব্যাপার, আপনারা এখন আমার মাও জানে, ঠিক আছে, এখন যদি আপনারা মনে করেন ভাল লাগে তাহলে আপনারা আমার ফ্যামিলি দেখতে পারেন। তো এই জিনিসটা যখন বলছি না, ওই সময়টা মানে ওদিন রাত্রে সন্ধ্যার সময় বলছি, তার পরের দিন ওর বাবা যাবে ছেলের বাড়িতে ছেলে দেখতে। তো পরে মানে এটা আমার ও বলছে এরকম ছেলে দেখতে যাবে। তো আমার সম্বন্ধে তখন আমার বললো কি আচ্ছা আমি আপনার নাম্বারটা দিয়ে যান, আপনাকে আমি রাত্রে ফোন দিয়ে জানাবো, ভালো মন্দ জানাবো। তো এর ভিতরে পরে লাস্টে কি করব, তো আমার সম্বন্ধে বাসায় গেছে, বাসায় যে আমার শাশুড়িকে বলে এরকম এরকম ব্যাপার, ছেলেটার দেখতে ভদ্রই মনে হইলো, কাজ করো তাহলে আব্বারে বলে দাও ছেলের বাসায় যাইতে হবে না, হ্যাঁ, তো ঢাকায় চলে আসতে বলো, ঠিক আছে। তো পরে এই জিনিসটা যখন বলে, তো পরে আমাকে ওদিন রাত্রে তো আমি সারাটা রাত্র জাগ না, আমাকে ফোন দিবে কিনা, কি হইলো না হইলো, ওদিন আর ফোন দেয় নাই। ঠিক আছে, ফোন দেয় নাই, ওর ভাই আমাকে আর ফোন দেয় নাই। ওর থেকেও কোনো কিছু, পরে ও বলতে থাকে তুমি কি ভাইয়ার কাছে গেছিলাম, আমি কই, হ্যাঁ, এখন বিয়া বন্ধ করতে হবে না, এই জন্য। পরে আমাকে তুমি তো বললা তোমার জন্য ছেলে দেখতেছে, তো এই জন্য তোমার ভাইয়ের কাছে গেলাম, দেখি কি হয়। তো আমাকে শুক্রবারের দিন আমাকে ওর ভাই ফোন দেয়, ফোন দিয়ে আমারে বলে তুমি কোথায়, আমি কই আমি তো আস- না সরি, বৃহস্পতিবার দিন ফোন দেয়, ফোন দিয়ে কয়, তুমি কোথায়, আমি কই ভাই আমি তো বাসায়। কয় কালকে দেখা করতে পারবো, আমি কই হ্যাঁ পারবো, সমস্যা নেই, কখন, কয় জুম্মার পরে। আমি কই আচ্ছা কোথায়, কয় আমি তোমার ফোন দিব। তো
তখন আমি চিন্তা করলাম আমার যেহেতু ফোন দিবে তাহলে মনে হয় পজিটিভ, এখন তো টাকা লাগে। ওনার সাথে দুপুরে আর ওই সময়টা জুম্মার পরে তো লাঞ্চের সময়, তো বসলে তো হয়তো কোনো কফি শপে বা কোনো রেস্টুরেন্টে বসবে। তো আমি পকেটে 3,000 টাকা, মেবি সম্ভবত 3,000 টাকাই হবে, তো পকেটে নিয়ে বের হয়েছি ওনার সাথে দেখা করব। তো উনি আমাকে ফোন দিছে, তুমি কোথায়? আমি কই, ভাই আমি তো বাসায় যে আসতেছি, কোথায় আসবো বলেন? আমি ভাবছি হয়তো ওনার দোকানে। কয় তুমি সূচনার দিকে আসো। তো সূচনা কমিউনিটি সেন্টার যেহেতু বলছে, তখন আমি ভাবছি রিং রোডে জাপান তো, কার্ড হয়তো বলবে। হ্যাঁ রিং রোডে তো অনেকগুলা রেস্টুরেন্ট আছে। আর সবচেয়ে বড় জিনিস হলো, আর কোথাও না হইলেও সূচনার পাশে একটা খুব ভালো একটা ইয়া ছিল, হোটেল ছিল আপনার রুচিতা। ঠিক আছে, আমাদের মোহাম্মদপুরের ভিতরে আপনার মনে করেন আলমাহাবু পার হলো নাহার আর রুচিতাটা ওই রিং রোডের ওই সেক্টরের ভিতরে একটু ভালো চলতো, খাবারের মানটা ভালো ছিল। তো চিন্তা করলাম যে 3,000 টাকায় হয়ে যাবে। তো সেক্ষেত্রে 4 নম্বর রোডে যখন আসছি, উনি আমার দূরের থেকে আমি দেখতেছি মোটর সাইকেল উনি বসে আছে। ঠিক আছে, তো আমি আবার ফোন দিছি, ভাই আমি তো চলে আসছি। কয় ওইখানে যেতে হবে না, আমি এই যে এইখানে আসো। পরে আমার কয় উঠো পিছনে। তো আমি চিন্তা করলাম একা একা আসলাম, আবার কয় পিছনে উঠতে। তো খুব মানে পিছনে ওঠার পরে এত স্পিডে এত রুডলি বাইক চালাইছে। ঠিক আছে, আমিও যেরকম মানে বাইক চালানোর সময় ভয় লাগে না, কিন্তু আরেকজনের পিছনে উঠে তখন আমি চিন্তা করলাম আমার কি মারার লেগে উঠাইলো নাকি কোন জায়গায় নিয়ে যাবে। আমাকে ভাই আপনি না বললেন সূচনার সামনে, এখন কোথায়? কয় যাইতেছি একটা জায়গায়। চিন্তা করলাম আবার কয় যাইতেছি একটা জায়গায়, আল্লাহ কি হয়। আজ তো খবর আছে। হ্যাঁ, আর ওনার বোনের সাথে প্রেম করি তখন কিছু কইলো না। হ্যাঁ, আর এখন এইভাবে যাইতেছে, আর খুব মানে রিক্সা গাড়ি টাড়ি কোনো কিছু দেখতেছে না, মনসুরবাদের সামনে স্পিডে গাড়ি চালাইতেছে বাইক। আমি তো শেষ, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, মানে বাতাসে মানে এত বাতাসে। স্পিডে। তো পরে মনসুরাবাদে ওনার এক ফ্রেন্ডের দোকান আছে, বাইকের অ্যাক্সেসরিজগুলো বিক্রি করে। ওইখানে মানে দেখি কি আমি বাইরের থেকে গ্লাসের মানে ভিতরে, বাইরেতে গ্লাস লাগানো, প্রচুর মানুষ। আমি কাম সারছে, আমার তো মনে হয় ভিতরে নিয়ে পেদা নিয়ে আজকে ভালোই দিবে। তো পরে ভিতরে যাই, আমার কয় যাও বসো, আমি বাইকটা সাইড করে আসতেছি। তো ঢোকার পরে দিই মানে দেখি ওনার একটা টেবিল আছে ওই ভাইয়ার, যে উনি বসে থাকে টেবিলের ওই আর আশপাশের চেয়ার টেয়ার দেওয়া, টুল দেওয়া, সবাই বসে রয়েছে। আমি তো মানে ঢুকলাম, ঢুকে আমি তো দেখা আমি কই, কি হইলো? এর ভিতরে একটা বড় ভাই ছিল আমার সম্বন্ধে বন্ধু। ঠিক আছে, উনারা দেখে আমি ভরসা পাইছি, আমি কই, না উনি তো আমার ভালোই জানে। ফট করে উনি কয় এইটা ছেলে? কয় ও, যদি জানতাম তুই আমার কইলেই তো হইতো। ও, তাহলে তো ওর আশাই লাগে না, ওর সার্টিফিকেট আমি দিয়ে দিতাম। তো পরে আমার সম্বন্ধীকে বলে, কয় ও ছেলেটা ভালো আছে, সমস্যা নেই, ঠিক আছে, তোদের যদি মন চায় তোরা আগাইতে পারস। তো তখন আমার 2-3টা প্রশ্ন করে আমার সম্বন্ধীর একটা বন্ধু। কয় তুমি যে বলতেছো, যে এই জিনিসটা বলছো, এটা কি পুরা শিওর বিয়ে করবো? আমি কই, আরে ভাই আমি যদি না হয় তাহলে আমি এই বিয়ে বন্ধ করি, সমস্যা নেই, আমার ফ্যামিলিরে জানানো আছে। আমি আপনারা কবে যাবেন আমাকে বললেন, আর নাহলে আমরা কবে আসবো আমি বাবাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, তা আমরা ফোনে জানাবো। তো এর ভিতরে আমার শাশুড়ি আর আমার আম্মা কথাবার্তা বলে ফেলছে, অনেক কথা হইতো ওনাদের। তো আমার আম্মা খুব রিকোয়েস্ট করে, বলে ইয়া আপা আপনার যদি দেখা গেল মেয়েটাকে অন্য কোথাও যদি বিয়ে দেন, দেখা গেল ওইখানে সুখী নাও হইতে পারে, তার থেকে মনটা ভাঙার দরকার নেই, আপনারা দেখেন একটু চিন্তা ভাবনা করে। তো পরে লাস্টে আমার সম্বন্ধে আমি বের হয়ে যাই। এখন কী করব, তখন আমার বাসায় কাউকে জানে না, শুধুমাত্র আমার আম্মা জানে। তো আমি তখন কি করলাম, মানে বের হয়ে পরের দিন আমার বাসায় যাই, আমার বাবাকে জানাই। তো বাবাকে না জানি ওদিনে আমি জানাই, সঠিক মনে নেই। তো বাবার কাছে যাই, যাই মানে বাইরের মানুষটা বলতে পারছি বিয়ে করব, আর ঘরের মানুষ কি আর আনবে ঘরের বলবে? মানুষটা কি ভয়। তো আমার বাবা বসা ছিল খাটের ভিতরে। তো বাবাকে বললাম, আমি কই বাবা আমি একটা মেয়ের পছন্দ করি, ঠিক আছে, ওরা বিয়ে করতে চাই, ওরা এখানে আসতে চায় আমাদের বাড়ি ঘর দেখার জন্য। তো আমার বাবা এরকম মানে একটা হাসি দিছে বলার বাইরে। তো পরে হাসি টাসি দেওয়ার পর, আচ্ছা ঠিক আছে, কবে আসতে হবে আমার আর জানাইস, কিছু না, ঠিক আছে। ব্যাস এটুকুই। 2 দিন, হ্যাঁ বলতেছে 2 দিন আগে আমাকে জানাইস, বাজার সাজার তো একটা ব্যাপার স্যাপার আছে।
এরপরে আবার বলতেছে না হলে আমরা আমাকে ওদের বাসায় যাইতে হবে। আব্বা বললো কি না, ওদের আমরা বাসায় যাবো না, আমাদের বাসায় ওরা আগে আসুক। তো পরে আমি চিন্তা করলাম আমার বাবা ও রাজি হয়ে গেল। এটা কোনো কথা? হ্যাঁ, তো আর কোনো কথা নেই, আমি বের হয়ে গেলাম। বের হয়ে আবার আমি মোহাম্মদপুরে আসি আদাবরে। আসার পরে আমার শাশুড়ি একদিন হঠাৎ করে আমার ফোন দিয়েছে। ফোন দিয়ে আমার কয়েকটা কথা বলে, তো পরে বলে কি বাবা তুমি এক্ষুনি এই মুহূর্তে তুমি তোমার বাসায় চলে যাও। বাসায় এইখানে ভাড়া থাকার দরকার নেই, বাইরে থাকার দরকার নেই, ঘরের ছেলে ঘরে যাও, ঠিক আছে? তো পরে আমি বলছি হ্যাঁ আমি তো যাবোই বাসায়, সমস্যা নেই। তো পরে আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমার বাড়ির কাজটা একটু বাকি থাকে বাবার। তো বাবা তখন ওদের সাথে যখন কথা বলে তখন বলছে কয় আমার বাড়ির কাজটা শেষ হোক, আমি একটু সময় নিব 2 মাস। তখন আমার সমুদ্রীরা বলে আর আমার উকিল যে দিছে ওর মামা, ছোট মামা, ওনারা বলে সমস্যা নেই, সময় যা নেওয়ার নেন, কোনো সমস্যা নেই, আমরাও তাড়াহুড়া করতেছি না, ঠিক আছে? তো পরে বলে, বলার পরে আমার বাড়ির কাজটা তখন আমার বাবা বলে বাড়ির কাজটা শেষ করি। তো তখন আবার আমি কাজগুলো শুরু করি, ইলেকট্রিকের কাজ টাজগুলো সব সম্পূর্ণ কমপ্লিট করি, বাসার স্যানিটারি কাজগুলো, রং টং। তো পরে বাসার থেকে মানে এরকম জানাজানি বিয়ে দিবে। তো তখন আমার মানে ওরকম কাজ ছিল না, কর্ম ছিল না। জমানো যা টাকা ছিল মানে এই 11 মাসের শেষ, সম্পূর্ণ শেষ। টুকটাক দেখা যেত আপনার মনে করেন কাজ হইতো। তো এখন কী করবো? তো তখন আমার বাবার আবার আমি একটা জিনিস বলি, আমাকে তুমি যে বইলা ফেলাইলা 2 মাস সময়, আমার তো সময় লাগবে, আমি তো খালি এই জিনিসটা জানাইছি যে তোর বিয়ে না হয়। হ্যাঁ, বিয়েটা আরও 6 মাস 1 বছর পর হলে মনে হয় ভালো হইতো। তো আমার বাবা বললো কেন, কি কারণ? আঙ্কে আমার একটা প্রস্তুতি নিতে হবে না, আমার তো টাকার পয়সা দরকার। তো বাবা বলতেছে টাকা পয়সা দরকার কি সংসার চালানোর জন্য? আমাকে স্বাভাবিক, ওটি তখন ও পড়াশোনা করতো, ঠিক আছে? তো প্রায় 2.5 বছরের মতো ওর পড়াশোনার খরচ বিয়ের পরে আমার চালাইতে হয়। আমাকে ওর মাসে ফিক্সড ডিপোজিটের টাকা আছে, এটা দিতে হবে, ওর পড়াশোনার খরচ আছে, ওর হাত খরচ আছে। আমার তো একটাও ইনকাম নাই এখন, তুমি তো বইলা ফেলে না। ও বাবা বলছে কত তোমার খাওয়া খরচ থাকা নিয়ে চিন্তা করা লাগবে না, ওর পিছনে কত যাবে মাসে? 15,000। আমাকে ধরো এরকমই 15-20 হাজার, কয়টার ব্যবস্থা আমি করে দেবো। আমি কই করে দিবা মানে? কয় তুমি আমার এখানে কাজ করো বা বাইরে কোথাও কাজ করো, আমি ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই। তো পরে চিন্তা করলাম যাক তাহলে করা যায়। তো আমার হালকা কিছু টাকা ছিল, আর আমার আম্মা বাইরে থাকে। তো আমার আম্মা আমাকে বলছিল হেল্প করবে। তো পরে আমি এখানে একটা করি, আমার ছোট থাকতে আমার মা বাবা সেপারেট, ঠিক আছে? তা আলাদা। তো তখন আমার আম্মা আমাকে বলে তুমি সমস্যা নেই, বিয়ে অনুষ্ঠান টনুষ্ঠান করো, টাকা লাগলে আমি দিব। তো আমার আম্মা কিছু সাপোর্ট করছিল, আর আমার কিছু আমার একটা ফ্রেন্ডের সাথে আপনার ইন্টারনেটের ব্যবসা ছিল। আপনার দেখা যেত ও একটা চাকরি করতো। তো ওইটার সুবাদে মানে ওনার সাথে একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো ওর বেতনটা কম ছিল। তো সে বলছিল তুমি এক কাজ করতে পারো, তুমি কিছু দিয়া টাকা দিয়া তুমি কিছু লাইন তুমি চালাইতে পারো, যদি মনে করো তাহলে তোমার উপকার হবে। তখন ও আমার বলছিল হ্যাঁ দোস্ত এরকম এরকম ব্যাপার, মানে ওই যে লকডাউনের সময় আমি যে বাসার বাইরে থাকতাম, ওই সুবাদে এক নোয়াখালীর ছেলের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক হয়। তারপরে শেষে বিয়ে হলো কতদিন পরে গিয়ে? তো 2021 সালে আপনার, মে মাসে সেটাও? না না না, 2021 সালে আপনার জুনের 4 তারিখ আমাদের বিয়ে হয়। আর মে মাসে আমাদের মানে কথাবার্তা শুরু হয়, ফাইনাল হয়। তো এই যে পুরো ঘটনাটা একটা খুব সুন্দর লাভ স্টোরি, আপনার জীবনে অনেক স্ট্রাগল, তার অনেক হেল্প, বা মা বাবা আপনার পরিশ্রম, একটা সফল প্রেমের গল্প। আমরা অধিকাংশ সময় দেখি যে প্রেমগুলো ব্যর্থ হয় সাধারণত কর্মহীনতার জন্য, ছেলেটা হয়তো কিছু করে না, এবং ওই জন্যে আসলে কোনো প্রেমই সফলতা খুব একটা পায় না, কারণ অল্প বয়সে প্রেম হয়ে যায়। তো যেসব ছেলেরা দেখতেছে তাদের জন্য আপনি যদি কোনো কথা বলতে চান যে আমার লাইফ থেকে এটা শেখার এসে। সবচেয়ে বড় জিনিস কি আপনার মনে করেন প্রেম ভালোবাসার ভিতরে এটা স্বাভাবিক, প্রেমের কোনো বয়স হয় না, ঠিক আছে? প্রেমের ভিতরে যদি আপনার মনে করেন সত্য কথা থাকে, ঠিক আছে, আর ভালোবাসাটা যদি পবিত্র হয়, দেখা যায় এখনকার ইয়াং জেনারেশন দেখা যায় একটা
মেয়ের সাথে হোক, অল্প হোক বা সিনিয়র হোক বা জুনিয়র হোক, যে বয়সেরই হোক, তো দেখা যায় তাদের একটা নেগেটিভ একটা সাইড থাকে, ঠিক আছে, শারীরিক একটা সম্পর্ক করবে বা তার থেকে টাকা নিয়ে উধাও হয়ে যাবে বা তাকে ভেঙে খাবে। এটা ছেলে মেয়ে দুজনের ইয়েই আছে, উভয়ের পক্ষেই আছে। তো ওর সাথে বিশেষ করে মানে আমার যখন রিলেশনে ওর সাথে আমি ওরকম মানে খারাপ কোনো কিছু ছিল না। আর বিয়ে হওয়ার পরেও আমার ওর সাথে আপনার মনে করেন সম্পর্ক খুবই ভালো, ঠিক আছে, বিয়ের আগেও ছিল। তবে এখন দেখা যায় মাঝে মধ্যে, কারণ ও আমার একটু ওর বাবার বাড়িতে আছে, তো আমার মেয়েটা হওয়ার পর আমি মানে বাবার বাড়িতে দিয়ে আসছি। আমার মেয়েটার বয়স এই 2 মাস হইল, 9 তারিখে। তো আপনার মনে করেন আমার তরফ থেকে যদি প্রেম ভালোবাসা যদি কেউ রিয়েল ভাবে করতে চায়, ঠিক আছে, এটার ভিতরে নেগেটিভ কোনো কিছু রাখা যাবে না, আর মিথ্যা কখনো আসা যাবে না। তাহলে মনে করেন ভালোবাসা সবসময় সাকসেস। সঠিক। মিথ্যে যে কোনো কিছু ঠিক ধ্বংসের আছে। মূল কারণ। এনে ব্রাদার, থ্যাংক ইউ, ইট ইজ গুড টু টক টু ইউ। আল্লাহ ভালো আচ্ছা করুক, ভাই। আল্লাহ আপনাদের 100 বছর একসাথে আচ্ছা ভাই, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ। কি নাম রাখছেন ওর? আমার মেয়ের নাম হলো আলিশা জাহান নিসা। ইসা। আমার নামের সাথে, আমার বাবার নামের সাথে, আমার বোনের নামের সাথে, ইভেন্ট আমার মার নামের সাথে মিলে নামটা রাখা। মাশাআল্লাহ, আল্লাহ আছে। তাকে বড় করুক। এটাই। থ্যাংক ইউ ব্রাদার। আচ্ছা ভাই। থ্যাংক